সাদমান টেনে বসালো রজনীকে খাটে। রজনীর এমন অবস্থা জাস্ট নিতে পারছে না সাদমান। গালে আলতো করে হাত রেখে বলল, হোয়াট হ্যাপেন রজনী, কি হয়েছে আপনার? এমন দেখাচ্ছে কেন, বলুন আমায়। রজনী জোরে জোরে শ্বাস নিল। আমার খুব কষ্ট হচ্ছে সাদমান। রজনীর গলার স্বর শুনে সাদমানের ভেতর আত্মাটা কেঁপে উঠল। কোথায় ব্যথা হচ্ছে আমায় বলুন। রজনী বুকে হাত দিয়ে বলে, আমার এখানটায় ব্যথা হচ্ছে সাদমান। আমি পারছি না এই ব্যথা সহ্য করতে। মনে হচ্ছে আমি মরেই যাব। আমাকে মেরে ফেলুন না সাদমান। সত্যি আমি এই ব্যথা নিতে পারতেছি না। উফ, কি অসহ্য ব্যথা। রজনীর চোখ দিয়ে সমান তালে জল পড়তে লাগলো। সাদমান জড়িয়ে ধরল রজনীকে, মাথায় হাত রেখে বলল, হঠাৎ এত কষ্ট পাচ্ছেন কেন রজনী, কি হয়েছে আমায় বলুন না। আপনার চোখের জল আমাকে বড্ড প্যারা দিচ্ছে। রজনী এবার ডুকরে কেঁদে উঠল। সাদমানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, জানেন, আমি আজ নফিলকে দেখেছি। ও ছিল বিয়ে বাড়িতে। ওই যে আমরা যে বাবুটাকে কোলে নিলাম না, ওই বাবুটা ওর কোলে ছিল। নফিলের বাবু হয়েছে। ও সুখী আছে। ও চোখের সামনে আসার পর থেকে আমার বুকে ব্যথা করছে সাদমান। আমি কি এই বুকে ব্যথা নিয়ে মরে যাব? সাদমান বুঝে গেল ওই নফিল সেই নফিল। কি এক ভাগ্য! ঘুরে ফিরে সেই নফিলকেই কেন রজনীর সামনে আসতে হবে? রজনী তো সাদমানের সাথে নতুন জীবন শুরু করতে চাইছিল, আর হুট করে এই লোকের আগমন। রোয়াজ, সাফায়াত, নাইমুর সানজিদাকে নিয়ে নাইমুরদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছে। সাফায়াত হাত ঘরে তার দিকে তাকিয়ে বলে, দাঁড়িয়ে আছিস কেন নাইমুর? ওঠ গাড়িতে। নাইমুর এদিক ওদিক তাকিয়ে বলল, আরে আমার এক দূর সম্পর্কের কাজিন আছে, তার জন্যই অপেক্ষা করছি। নাইমুর ফোন দিল নওফিলকে। ফোন রিসিভ হতেই বলল, আপনি কোথায় ভাইয়া? নওফিল তার নিজের গাড়িতে বসে আছে নাইমুরের বাড়ি থেকে কিছুটা দূরে। তুমি যাও নাইমুল, লোকেশনটা সেন্ড করো, আমি চলে যাব নওরিনকে নিয়ে। নাইমুর লোকেশনটা সেন্ড করে সানজিদাকে নিয়ে উঠে বসলো গাড়িতে। সাফায়াত ভ্রুকুচকে বলল, তোর দূর সম্পর্কের কাজিন আবার কে? চিনবি না? আমি নিজেই চিনি না। মাস কয়েক হলো চিনেছি। আমার আব্বার চাচার ঘরের নাতি সে। আমার সাথে পরিচিত হলো 1 মাসখানে আগে। আমরা কুয়াকাটা গেলাম না, তখন। ওই শহরেই থাকি নাকি এখন মেয়েকে নিয়ে। সাফায়াত গাড়ি চালানোতে মনোযোগ দিল। বাড়ির কাছে এসে গাড়ি থামিয়ে ভেতরে ঢুকে সবাই। নাইমুর সোফায় বসে বারবার সদর দরজার দিকে তাকায়। রুয়াত নিজের রুমে যায় শাড়ি চেঞ্জ করতে। সাফায়াত বারবার সদর দরজার দিকে তাকাতে দেখে বললে, তোর কাজিন কত দূর? ফোন দিয়ে দেখ। ওই তো এসে গেছে। সাফায়াত তাকালো। নফিল এগিয়ে আসলো। নাইমুর বলল, এটা হচ্ছে আমার কাজিন নওফিল। আর ভাইয়া, এটা হচ্ছে আমার ফ্রেন্ড সাফাত। নওফিল সৌজন্যমূলক হাসি উপহার দিয়েই কুশলাদি করল। নামটা শুনে সাফায়েতের কিছুটা খটকা লাগলেও তা পাত্তা দিল না। সোফায় নওফিলকে বসতে বলে নিজেও বসে পড়ল। রোয়াজ শাড়ি পাল্টে 3 পিস পরে বসার ঘরে আসতেই পা চোরা থেমে যায়। এই অভদ্র লোক তাদের বাসায় কেন? এই লোককে তার বোন দেখলে তো হুলস্থুল কাণ্ড ঘটিয়ে ছাড়বে। রুয়াত এগিয়ে আসতে নিলে সাফায়াত বসা থেকে উঠে দাঁড়িয়ে রুয়াতের দিকে এগিয়ে আসলো। রুয়াত থেমে গেল। সাফায়াতের দিকে তাকিয়ে বলল, এই লোক এখানে কেন? এখানে কেন মানে? এটা নাইমুরের কাজিন। কি? এটা তো সেই নওফিল। আপনি বুঝতে পারছেন আপু? দেখলে কি হবে? ওরে বের করেন বাসা থেকে। সাফায়াত রুয়াতের হাত টেনে ভেতরে নিয়ে গেল। পেরিয়ে যেতে বলবে, এটা কোন ধরনের কথা? সবার সামনে সিন ক্রিয়েট করার কোনো মানে হয় না। এখন অতিথি বাসার নওফিল একটা লোককে অসম্মান করবে এভাবে? বিকেলে রাস্তার পাশ ঘেঁষে হেঁটে যাচ্ছে নীতি। গন্তব্য ইউনিভার্সিটি। সেখানে গিয়ে যথাসম্ভব সব কাজ শেষ করে ঢাকা চলে যাবে। ভার্সিটির গেটের কাছে আসতেই দেখা মিলল নিলয়ের।
রোজকার নিয়ম করে এখানে দাঁড়িয়ে থাকে। আজ একা না, পাশে 3-4 জন ছেলেও আছে। নীতি উপেক্ষা করে চলে আসতে নিলে নিলয় হাত টেনে ধরে। নীতির ভেতর আত্মা কেঁপে ওঠে। আশেপাশে সবাই তাকিয়ে আছে। নীতি পেছন ফিরে বলে, হাতটা ছাড়ুন নিলয়। নিলয় হাতটা ছাড়ালো না, আগের তুলনায় চেপে ধরলো জোরে। ব্যথায় চোখ বন্ধ করলো নীতি। নিলয় এগিয়ে নীতির কানের কাছে মুখ নিয়ে বলে, অ্যাভয়েড করছিস আমায়? বলেছি না আই লাভ ইউ, কথা কানে যায়নি? শুনলাম ভার্সিটি ছেড়ে চলে যেতে চাইছিস, পারবি যেতে? এই নিলয় তোকে যেতে দেবে ভেবেছিস? তুই নিলয়ের না হলে তোর এমন অবস্থা করব যে তুই অন্য কারো হতে পারবি না। নীতি মুচড়ামুচড়ি করতে লাগলো ছাড়া পাওয়ার জন্য, কিন্তু নিলয় তা হতে দিল না। নীতির পরনের ওড়নায় হাত দিতেই নীতি আর পারল না। ডান হাত দিয়ে ঠাস করে চর বসিয়ে দিল নিলয়ের গালে। নিলয় এর চোখ হিংস্র হয়ে জ্বলে উঠল। নীতি বুকে ধাক্কা দিয়ে গেট থেকে বের হয়ে রিক্সা নিয়ে হোস্টেলে চলে গেল। নিলয়ের সাঙ্গ পাঙ্গরা এগিয়ে এসে বলল, আপনি কিছু বললেন না ভাই? কত বড় সাহস, আপনার গালে চড় মেরেছে। নিলয় গালে হাত দিয়ে রিক্সার দিকে তাকিয়ে বলে, গুগু দেখেছ? গুগুর ফাঁদ দেখুনি, ভালো মতো বলেছি শুনল না। এরপর ওর সাথে যা হবে ও কল্পনাও করতে পারবে না। নীতি হোস্টেলে ফিরে কান্না করে দিল। ছেলেটা কতটা অসভ্য হলে নীতির ওড়নাতে অবধি হাত দেয়। নিজ শহর হলে এতক্ষণে জুতো দিয়ে পিটিয়ে সোজা করে দিত, কিন্তু নিজ শহর না হওয়ায় তো পারছে না। নীতির রুমমেট হাবিবা নীতিকে কান্না করতে দেখে এগিয়ে আসলো। নীতির পিঠে হাত রেখে জিজ্ঞাসা করলো। নীতি হেঁচকি তুলতে তুলতে বলল, ওই বেয়াদবটা আমার ওড়না ধরেছে হাবিবা, আমি আর না পেরে থাপ্পড় মেরে এসেছি। হাবিবার বুকটা ছ্যাদ করে উঠল। এই ছেলে ভীষণ খারাপ। নীতির জন্য ভয় হচ্ছে, খারাপের সর্বশেষেও যেতে পারে এই ছেলে। হাবিবা নীতিকে সাবধান করে দিল, বলল আজ থেকে একা হোস্টেলের বাহিরে না যেতে। ভরসা নেই নিলয়কে নিয়ে। নীতি মাথা নাড়িয়ে সম্মতি দিল। ড্রয়িং রুম জুড়ে পিনপিনে নীরবতা। মুখোমুখি হয়ে বসে আছে নফিল, সাফায়াত আর সাদমান। রজনী ঘুমিয়েছে বিধায় জানেনি নফিল বাসায় এসেছে। নফিলের মুখ অপরাধীর ন্যায় চুপসে আছে। সাফায়াত তা আর চোখে দেখছে। নাইমুর সানজিদা নিজের রুমে চলে গেছে। সাফায়াত কৌশল খাটিয়ে পাঠিয়ে দিয়েছে রুমে। সাফায়াত লম্বা শ্বাস টানল। নফিল নওরিনকে নিয়ে বসে থেকে উঠে দাঁড়ালো। সাফায়াত বলে উঠে, উঠছেন যে? নফিল তাকালো। আসলে আর্জেন্ট একটা কাজ মনে পড়েছে, আমাকে যেতে হবে। সাফায়াত হাসলো। পালাতে চাইছেন? যা ভাববেন। বসুন, আপনি অতিথি আমাদের, চলে যাবেন কেন? না, আর থাকা সম্ভব নয়। আমি চাই না আমাকে দেখে পুনরায় কারো হৃদয় মস্তিষ্ক বিষণ্ণতায় মুছা যাক। তারা আপনাকে দেখে ফেলেছে মিস্টার নফিল, বিশেষ করে রজনী। সাদমান বলে উঠল কথাটা। নফিল গম্ভীর কণ্ঠে বলল, সেটার জন্যই আফসোস হচ্ছে। যদি দেখা না হতো তাহলেই ভালো হতো। আমি কখনোই চাইনি রজনীর সাথে দ্বিতীয়বার আর দেখা হোক। দেখা হওয়াতে ভালোই হয়েছে, সামনে রজনীর বিয়ে। আপনাকে ইনভাইট করতে আর কষ্ট পোহাতে হবে না। আসবেন তো আমার আর রজনীর বিয়েতে? নফিলের বুঝতে বাকি নেই সাদমান লোকটার সাথে রজনীর বিয়ে। কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছেন সাদমান? সাদমান নড়ে চড়ে বসল, ভ্রু কুচকে বলল, আপনার শরীরে ক্ষত ছিল নাকি নফিল? আমার তো জানা ছিল না। আমার জানা মতো যারা অন্যকে ক্ষত বিখ্যাত করে তাদের শরীরে তো ক্ষতের রেস পর্যন্ত থাকে না। নফিল চুপ হয়ে গেল। সাফায়াত বলল, তা মেয়েটা আপনার? হ্যাঁ। আপনার ওয়াইফকে যে দেখছি না, উনি আসেননি বিয়েতে? নফিল কিছুক্ষণের জন্য থমকে গেল। জিহ্বা দিয়ে উষ্ঠধয় বিজিয়ে বলল, এই একটু ব্যস্ত কাজে, তাই আসতে পারিনি। আজ আসছি। নাইমুরকে বলে দিবেন ইমার্জেন্সি হওয়ার আমি চলে গেছি। সত্যি সত্যি চলে যাবেন? হ্যাঁ, ভালো থাকবেন। নফিল চলে গেল মেয়েকে নিয়ে।
সাফায়েত বসা থেকে উঠে দাঁড়ালো। রুয়াতের বলা সেই কথাগুলো নিশ্চিত নওফিল শুনেছিল, তাই হয়তো চলে গেল। বউ তার ভীষণ রেগে আছে, সাফায়েত রুমে পাঠিয়ে দিয়েছে বলে। এখন বউয়ের রাগ ভাঙাতে হবে। সাতমান পকেট থেকে ফোনটা বের করে তার বাবা মাকে ফোন করলো। সে আর দেরি করবে না রজনীকে বিয়ে করা নিয়ে। ওপাশ থেকে ফোন রিসিভ হতে সাতমান গম্ভীর কণ্ঠে বলল, কবে আসবে তোমরা? আমি যে বললাম তাড়াতাড়ি চলে আসতে। আমাকে তোমরা বিয়ে করাবে না? তোর জোর দেখছি না যে তোমাদের। সাইদুল ইসলাম বললেন, কালকের ফ্লাইটে আসছি আমি আর তোর মা। তাড়াতাড়ি এসো আর সাবধানে। মা কোথায়? ঘুমাচ্ছে। আচ্ছা রাখি, তুমিও ঘুমাও গিয়ে। সাদমান ফোন কেটে দিল। নিজের রুমে দিয়ে যাবার সময় রজনীর রুমে উকি দিয়ে ঘুমন্ত রজনীকে দেখে চলে গেল। নওফিল বাসা থেকে বের হয়ে গাড়ি চালাতে আরম্ভ করে। হৃদয়টা একটু না অনেকটাই পড়েছে। কেন পড়ছে? রজনীকে দেখার পর থেকে। রজনী নামক মেয়েকে তো আর ভালোবাসার মতো দুঃসাহস নওফিল করবে না। রজনী সুখে থাকুক, সকল সুখ তার ভাগ্যে এসে ভিড় জমাক। তবুও নওফিলের সাথে আর দেখা না হোক। দেখা হলেই ফেলে আসা দিনগুলোর কথা স্মরণ হয়, আর লাইফে করা সবচেয়ে বড় ভুলটা বিষাক্ত তীরের মতো এসে বিঁধে বুকে। নওফিল হ্যাপি তার জীবনটা নিয়ে, বেঁচে থাকার মতো যে তার একটা পরি আছে। নওফিল তাকালো নওরিনের দিকে। মেয়েটা তাকিয়ে আছে বাহিরে। এইটুকু বাচ্চাকে ছেড়ে কি করে একটা মা চলে যেতে পারে অন্য এক পুরুষের হাত ধরে? নওফিলের দ্বিতীয় স্ত্রী ফারজানা বছর 2 চলে গিয়েছে অন্য এক পুরুষের সাথে। নওফিল সেদিনই বুঝেছে তার সাথে এটা রিভেঞ্জ অফ নেচার ঘটেছে। কারণ নওফিল একজনকে কাঁদিয়ে পুরোপুরি ভেঙে গুঁড়িয়ে দিয়ে নতুনভাবে শুরু করেছিল সব এক ছলনাময়ীর সাথে। 6 মাসের বাচ্চাটাকে নওফিল একা হাতে মানুষ করেছে। বাসায় অবশ্য একটা সার্ভেন্ট আছে যে নওফিল অফিসে থাকাকালীন দেখাশোনা করে। নওফিল মেনে নিয়েছে ভাগ্য, সে বাকিটা এই মেয়েকে নিয়েই পার করবে। জীবনে শুধু একটাই চাওয়া ছিল, যেন রজনীর সাথে দেখা না হয়। কিন্তু সেটাও হয়ে গেল। রজনী রোয়াজ সবাই জানুক নওফিল ঠকিয়েও সুখে আছে, কেউ না জানুক নওফিলও ঠকে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব এই শহর ছেড়ে চলে যাবে। যে শহরে প্রাক্তন থাকে সে শহরের আশেপাশে থাকাটা নিষিদ্ধ প্রত্যেক প্রাক্তনীর। রোয়াত খাটের ওপর পা তুলে বসে আছে, চোখে মুখে জুড়ে রাগের আভাস। ক্ষণে ক্ষণে সাপের মতো ফুঁসে উঠছে। সাফায়েত দরজার কাছ থেকে দেখতে দেখতে এগিয়ে আসলো। রোয়াত সেদিকে পানে তাকিয়ে বলল, খবরদার আমার কাছে আসবে না একদম। সাফায়েত পা ঘুরিয়ে সোফায় গিয়ে বসলো। রোয়াত ভ্রু কুঁচকাল। আশ্চর্য, আসতে না বলছে দেখে তাই আসবে না? রোয়াত আরো ফুঁসে উঠল। ওই বেয়াদব চলে গেছে? হ্যাঁ। ভালো করেছে। তা আপনি সোফায় বসে কেন? তুমি বিছানার ধারের কাছে যেতে না করেছো সেজন্য। আপনি আমার সব কথা শোনেন? অবশ্যই, আমি তোমার বাধ্য স্বামী। কচু পাশে বসে রাগ ভাঙান। সাফায়েত ভ্রু কুঁচকাল। তোমার চোখ মুখে তো রাগ নেই, ভাঙাবো কি? রোয়াত মুখটায় রাগী ভাব এনে বলে, এই দেখুন আমার চোখে মুখে কত রাগ, নাকের ডগা এসে আছে। আসুন ভাঙান। সাফায়েত উঠে চলে আসলো বিছানায়। রোয়াতের পাশে এসে বসে নাকের ডগায় ওষ্ঠদয় ছুঁয়ে দিয়ে বলল, আই থিঙ্ক আর রাগ নেই নাকের ডগায়। চোখ মুখে আছে। সাফায়েত রোয়াতের ওষ্ঠে হালকা ওষ্ঠদয় মিলিয়ে বলে, আর ও আছে? রোয়াত অন্যদিকে মুখ করে বলল, না আর নেই, আমার কাঁদতে ইচ্ছে করছে এখন। সাফায়েত রোয়াতকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, হোয়াট? আপনাকে বিয়ে করার পর আমার একটু কাঁদা উচিত। কষ্টটা আসে না কেন কাছে? সবাই সুখ খুঁজে আর তুমি কান্না কষ্ট খুঁজছো? হ্যাঁ, শুধু সুখ দুঃখ ছাড়া পানসে। তোমাকে ছাদ থেকে ফেলে দিয়ে দুঃখ কষ্টের স্বাদ পাইয়ে দিই। তা মন্দ হয় না, হাত পা ভেঙে ঘরে পড়ে থাকবো আর আপনি ভার্সিটি ক্লাস বাদ দিয়ে আমার সেবা যত্ন করবেন। হ্যাঁ, ভালো হবে না তাই না? আমি যা তাই থাকবো চিরকাল। সাফায়েত কপালে চুমু খেয়ে বলল, সেটাই থেকো, কখনো বদলে যেও না। রাত 12টার দিকে রজনীর ঘুম ভেঙে যায়। প্রচুর খিদে পেয়েছে।
নিজের বাসা না যেয়ে খিদে পেল আর গিয়ে খেয়ে নিল। কাউকে ডেকে নেওয়া উচিত, কিন্তু কাকে ডাকবে? রুয়াদ, ও তো ঘুমিয়ে পড়েছে। শারমিন বেগমও ঘুমে। সাদমানকে ডাকবে? হ্যাঁ, ডাকাই যাক। রজনী সাদমানকে টেক্সট করলো তার খিদে পেয়েছে। মিনিট 10 পার না হতেই সাদমান ভাতের প্লেট নিয়ে হাজির। রজনী জানতো হয়তো সাদমান জেগে আছে, কিন্তু খাবার নিয়ে যে একেবারে রুমে চলে আসবে সেটা ভাবতে পারেনি। সাদমান খাবার প্লেটটা বিছানায় রেখে রজনীকে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।